নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন সব্যরাজিদা এবং সাইবদা। 3 বিশ্ব চ্যাম্পিয়ন, শুধু 3 না, 140 কোটি বিশ্ব চ্যাম্পিয়ন। কারণ ভারতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ফাইনালে একটা জমজমাট ম্যাচ, যেখানে একসময় প্রায় কথা কেন তুলেছো তুমি? একটু 3 দিন হয়ে গেছে, আর 3 দিনের ফ্ল্যাশব্যাকটা একটু মনে করিয়ে দিলাম। ইন্ডিয়া সামনের বারে কথা ভাবছে, ওই কারণে দলের 3 জন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর ঘোষণা করেছে। এবং এটা একটা সোনালী মুহূর্ত, একজন ক্রীড়াবিদের কাছে সোনালী মুহূর্ত, যারা অপেক্ষা করে যে চ্যাম্পিয়নশিপ হওয়ার পর টাটা বাই বাই বলবো, তাই তো? কিন্তু গল্পটা অন্য জায়গায়। বলো সে গল্পটা কি? গল্পটা এই জায়গাতেই, যারা বিশ্ব চ্যাম্পিয়ন নয় তাদেরকে নিয়ে। আর শুধু বিশ্ব চ্যাম্পিয়ন নয় বলা ভুল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছ সভ্য? হৃদয় পুড়ছে। সেটা কি পাসপোর্ট আছে? হ্যাঁ আছে। মানে গন্ধটা ওপর থেকে আসছে? ওপার থেকে আসছে। ওপার থেকে গন্ধ তো আসছে, ওপার থেকে অনেক কিছুই আসছে, ভিডিও আসছে, কমেন্ট আসছে। বনগার ওপার থেকে আসছে, মানে পেট্টাপোল বেনাপোল বর্ডার পেরিয়ে আসছে। হ্যাঁ, বনগার ওপর থেকে আসছে, আরেকটা তোমার মানে যশোর রোড ধরে আসছে, অনন্তনাগ পেরিয়ে তারপর আসছে। অনন্তনাগ পেরিয়ে, মানে ওটা ওয়াঘা সীমান্ত দিয়ে আসছে। ওয়াঘা সীমান্ত দিয়েও বলা যায়। মানে একটা পেট্টাপোল বেনাপোল ধরে আসছে, একটা ওয়াঘা ধরে আসছে। তুমি ভাবো, মানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমি বলছি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি, মানুষের কতটা মূর্খ হলে এবং কত সময়, ফ্রাস্ট্রেশন তো ছেড়ে দিন, কত পর্যাপ্ত ফালতু সময় থাকলে এগুলো নিয়ে আলোচনা করে সোশ্যাল মিডিয়াতে। না, আরেকটা বিষয় দেখো, আমরাও তো 90s ক্রিকেট দেখে বড় হয়েছি সভ্য। দেখো ইমরান খানের হাতে ওই কাঁচের ওয়ার্ল্ড কাপ দেখে আমরা ভালোই লেগেছিল, আমার খারাপ লাগেনি। খারাপ লাগবে কেন? ইংল্যান্ডের বিরুদ্ধে আমার মনে আছে আমি পাকিস্তানের সাপোর্টারই ছিলাম। ভারতবর্ষের অনেকে পাকিস্তানের সাপোর্টার এবং ওই ম্যাচে সবাই প্রায় ছিল। হ্যাঁ, আমরা মনে করতাম যে উপমহাদেশের ক্রিকেট। ডেফিনেটলি তাই। ওয়াসিম আকরাম আমাদের ড্রিম ছিল, কত ছেলে মেয়ের। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামামুল হক, প্লাস শোয়েব আক্তার, শাহিদ আফ্রিদি, এগুলো পাকিস্তানের ব্যাপার। দেখো বাংলাদেশ তো কখনো ওই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলেনি, কবে খেলবে জানি না। বাংলাদেশে যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়, তারা আমাদের রঞ্জি ট্রফিতে যে কত ভালো পারফর্ম করবে সেটাও খুব, দে আর নট চ্যাম্পিয়ন ক্রিকেটার মানে মোটামুটি ঠিক আছে। ধর একটা 93 স্ট্রাইক রেট, 90 স্ট্রাইক রেট, 96 স্ট্রাইক রেট, এটা কোনো চ্যাম্পিয়ন ক্রিকেটারের টি-20 জামানায় নয়। মোহাম্মদুল্লাহ রিয়াদ নাকি বাংলাদেশের বিরাট কোহলি। আরে ভাই, বিরাট কোহলির নামটাকে ছোট করিস কেন? আমার কথা হচ্ছে এইভাবে তো ছোট করা। বিরাট কোহলি না, মোহাম্মদ রিয়াদ হচ্ছেন বাংলাদেশের ফিনিশার। এবার ফিনিশার কার নামে? ভাই নিজেই তো ফিনিশ নয়, মাইকেল বেভান নাইলে মহেন্দ্র সিং ধোনি, এই তো ধারে কাছে যায়। মানেটা তো ফিনিশারের মানেটা তো ক্রিকেটে অলরেডি এস্টাবলিশ কাকে বলে ফিনিশার। তো আমার কথা হচ্ছে 24 বছর হয়ে গেছে। আমি আগের দিনই বলছিলাম, একটা বাচ্চা শিশুর দুধের দাঁত পড়তে সময় না 7 বছর। তারপরে তো যে দাঁতটা ওঠে সেটা মাংস খাওয়ার দাঁত। অনেক সময় বাচ্চারাও মাংস খায়, সমস্যা কিছু হয় না, হয়তো একটু বেশিক্ষণ 2টো সিটি বেশি মারতে হয়। কিন্তু 24 বছর হয়ে যাওয়ার পরে তারও যে 4টের জায়গায় 24টা সিটি মারতে হবে, তারপরে সে খেতে পারবে। আমি তাকে বলবো না এবারে সে সিনিয়র হয়েছে, এটা তো আবার নাগিন ডান্স, তার উপর আবার নাগিন ডান্স আছে। হ্যাঁ, তার মধ্যে আবার মুস্তাফিজুর কখনো মাঝে মধ্যে উইকেট পেয়ে গেলে পরে এমন সব কাটার মাস্টার বলে, তারপর ইত্যাদি বলে, এইসব বলে। যাই হোক, তুমি আমাদের দর্শকদের বলো তো আজকে আমাদের আলোচনা বিষয়। মানে তোমরা যেদিকে যাচ্ছ অনেকটা সেই থ্রিলার সিরিজের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা, এবং থ্রিলিং অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা এটাই, এতদিন ছিল রোহিত শর্মা কি আউট ছিল, ওটা নো বল ছিল, রোহিত শর্মা চুর, রোহিত শর্মা চুর, আইএসএল চানাচুর, কি বলে আইসিসি চানাচুর, আইসিসি না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এইবার তার সাথে নতুন যোগ হয়েছে, ওটা 6 ছিল। মানে রোহিত শর্মা আউট ছিল থেকে ওটা 6 ছিল, ডেভিড মিলারটা 6 ছিল, ডেভিড মিলার 6 ছিল, এবং সূর্যকুমার যাদব একেবারে ওই বাউন্ডারি লাইনটা নিজে সরিয়ে গিয়ে পা রেখে বলটা ধরে নিয়ে তারপর ট্রফিটা নিয়ে বাড়ি ফিরেছে। শিক্ষার অভাব, 4টে অ্যাঙ্গেলে কেন দেখায়নি? শিক্ষার অভাব, বোধের অভাব থাকলে মানুষ এরকম ধরনের মন্তব্য করে, রৌনক, এর বাইরে কিছু না। ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কি এরকম কিছু বলেছে? দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় ক্রিকেটার মাইক প্রক্টর ওই সময় কমেন্ট্রি করছিলেন, তারপরে শন পোলক,
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং কত বড় কিংবদন্তি। ক্রিকেটার সবাই জানে, কিংবদন্তি, তিনি পরিষ্কার বলে দিয়ে গেছেন সূর্যকুমার যাদব ক্যাচটা নিয়েছেন, এই ক্যাচটা 100% ঠিক ক্যাচ, এর জন্য প্র্যাকটিস করতে হয়। এবং এর জন্য এবং সূর্যকুমার যাদব নিজেও বলেছেন যে দলের ফিল্ডিং কোচের সঙ্গে তিনি এইরকম ধরনের ক্যাচ প্র্যাকটিস করতেন, তিনি এবং তার সতীর্থরা প্র্যাকটিস করতেন। অতএব কোনো টেকনিক্যাল মানে এখানে দাঁড়িয়ে বসে টেকনিক্যালি বুঝিয়ে দেবো যে কেন ওটা ক্যাচ। বাংলাদেশ মানে তো আমাদের কাছে অর্ধেক হৃদয়, বাংলাদেশ তো অর্ধেক হৃদয়, বাংলাদেশ তো জসিম উদ্দিন, তাই তো, বাংলাদেশ তো কাজী নজরুলের জীবনের বাকিটা, বাংলাদেশ তো আমাদেরই মাতৃভাষা, তাই তো, বাংলাদেশ মানে তো তোমার মাওলানা ভাসানী, বাংলাদেশ মানে তো তোমার বঙ্গবন্ধু শেখ মুজিব, এই তো, তাই তো। আর বাংলা সাহিত্যের অর্ধেকটা তো বাংলাদেশ আর আমাদের মিলিয়ে। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, বরং বাংলাদেশ যখনই খেলেছে, যে খেলা খেলেছে, আমাদের মনে হচ্ছে আমার ভাই খেলছে। বিশেষ করে মাঠে যখন এই বল এদিকে দে এদিকে দে, কেউ মানে আত্মস্থ হোক বা আত্মীয়তা না পাক, বাঙালিরা পায়। এবার বাংলার 9-10 কোটি বাঙালি সেটা পায়। যখন তারা দাঁড়িয়ে সারিবদ্ধভাবে আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, যখন সেটা হয়, সেটা বাংলা ভাষাতেই হয়, দারুণ লাগে শুনতে। এবং সেটা আমাদের কাছেও অত্যন্ত গর্বের যে একটা ভাষা যেটা আমারই মাতৃভাষা, সেটা একটা দেশের জাতীয় সঙ্গীত, সেটা রবি ঠাকুরের লেখা, এটার মানে আলাদা। কিন্তু যেটা দেখি আমরা সেটা অনভিপ্রেত দেখাচ্ছে। কি জুম করে করে তো পা দেখাচ্ছে, জুমে লাগছে কিনা, গোটা দেশ আর খেলা দেখলো না, শুধু জুম করে জুতো দেখে গেল। সূর্যকুমারের জুতো কোথায় পড়েছে, সে জুতোটা ঠিক জায়গায় আছে কিনা, এরকম জুতো সার্চিং, কত নম্বর জুতো থেকে শুরু করে সবই জেনে গেছে। এক, দ্বিতীয় কথা, ওর সঙ্গে যে সাদা বর্ডারের লাইন দেখা যাচ্ছে, এইটা খুব জুম করে করে দেখিয়েছে। তাহলে এই লাইনটা তার মানে কি হলো, আইসিসির সঙ্গে এমন সেটিং করেছে এরা যে বাউন্ডারি লাইনটা ওরা 1 বিঘত টাকের ওপরে ছড়িয়ে দিয়েছে, ফলে ক্যাচটা ধরেছে। কে বলেছিল আগে থেকে বলটা ওখানে যাবে, ওখানে ক্যাচ আগে থেকে স্ক্রিপ্ট রাইট করা ছিল? সেলিম জাভেদ স্ক্রিপ্ট লিখেছে এটা, শুধু বলিউড স্ক্রিপ্ট ভাই। শুধু বাংলাদেশিদের বলে কি বল ভাই কিয়া হ্যায়, বাংলাদেশিদের বলে কি হবে সাইফ? আমি বলছি গোটা টি20 বিশ্বকাপে এবং সোশ্যাল মিডিয়ার জামানায় এখন পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল, তারা আমরা ইন্ডিয়ানরা দেখি, ইনজামামুল হক, সেখানে ইনজামামুল হক যেভাবে যে মন্তব্যটা করেছেন, মানে তার মতো ক্রিকেটারের কি এটা সাজে? আমার বক্তব্য এটা। রামিজ রাজার ছেলে হাসান রাজা মোহাম্মদ শামিকে নিয়ে পঞ্চশহরে বিশ্বকাপ চলার সময় যে মন্তব্যটা করেছিলেন যে স্বামী কি করে রিভার্স সুইং আদায় করছেন, স্বামী নাকি আলাদা একটা বল দিয়ে বল করছেন, এটা কোন ক্রিকেটিং লজিক? এটা হতে পারে কখনো? মানে এরা কারা? আর এই যে সাদা আমরা দেখাচ্ছি, দেখুন এই যে সাদা, আমি শুধু টিআরপি আদায়ের জন্য একটা ইউটিউব ক্রিয়েট করব বলে যাবো? কোনোদিন হয় না। মানুষও শুনে যাবে। মানুষ না, দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে তুমি দেখবে কিছু পাকিস্তানি ক্রিকেটাররা বা পাকিস্তানি প্রাক্তন জার্নালিস্টরা তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন দুটো, নয় তারা অ্যান্টি ইন্ডিয়ান বলছেন, নয় তারা ফর ইন্ডিয়ান বলছেন। ফর ইন্ডিয়ানের মানেটা হচ্ছে আমি ইন্ডিয়ার ফরে যখনই বলবো, আইপিএল এর ফরে যখনই বলবো, তখনই তাহলে আমাদের ইন্ডিয়ান লোকজন দেখবে, আমার সেখান থেকে রোজগার হবে। আবার আমি যখন অ্যান্টি ইন্ডিয়ান বলবো, আমার সেখান থেকেও রোজগার হবে। রোজগারটা প্রায়োরিটি। আমি কতটা টেকনিক্যালি অ্যানালিসিস করছি, আমি আদৌ ক্রিকেটটাকে সঠিকভাবে বোঝাচ্ছি? ক্রিকেটটাকে তোমার ঠিক বলতে হবে তো। এই যে সুপ্রজ, আমরা মেন ভিডিওর মেন জায়গাতে যাই। এই যে ধরুন আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে ফুটে উঠছে সূর্যকুমার যাদব যখন ক্যাচটা নিচ্ছেন, বলটাকে সাফেল করছেন, বাউন্ডারি লাইন ক্রস করছেন, ওখানে দেখুন পায়ের কাছে একটা সাদা দাগ দেখা যাচ্ছে। যে কোনো ঘাসের মাঠে আপনি 4 দিন টুপি ফেলে রাখুন, 4 দিন পরে তুলবেন, দেখবেন ওইখানে সাদা হয়ে গেছে। সুতরাং এই বাউন্ডারি লাইনটা সরেছে। বাউন্ডারি লাইনের গল্প আছে। বাউন্ডারিটা বিশেষ রোপ মানে দড়ি মানে রশি টাইপের, এই মোটা দড়ি আগে অতীতের ক্রিকেটে আমরা দেখেছি। ক্রিকেটে ব্র্যান্ডিং আসার পর ওখানে ট্রায়াঙ্গেল ব্র্যান্ডিংগুলো পড়ে, ফলে রোপের থেকে কিন্তু সাইজে বড়। এটা গেল এক। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে সরে গেল, এই সরার কারণ হচ্ছে ক্রিকেট মাঠে সভ্যসাচী, বাকিরা বলো পিচ। দেখো আমি তোমাকে বলছি, আমি উদাহরণ হিসেবে বলছি, এবছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ হলো। আমেরিকাতে 3টে ভেন্যু ছিল, ওয়েস্ট ইন্ডিজের বাকি ভেন্যুগুলো ছিল। এবার এক একটা ভেন্যুতে গড়ে 5টা করে ম্যাচ হচ্ছে, আমি ধরে নিলাম। বারবাডোসে সুপার 8-এর অভিযানটা শুরু করেছিল ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বারবাডোসে আরও একাধিক ম্যাচ হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ হয়েছে, সুপার 8-এর ম্যাচ হয়েছে, এবং তারপর গিয়ে ফাইনাল এলো। এবার মনে করো বারবাডোসের মাঠে 6টা স্ট্রিপ রয়েছে, স্ট্রিপ মানে পিচ। এবার 6টা পিচের ডাইমেনশনটা কিন্তু 6 রকম। যেটা সেন্টার পিচ, যে ঠিক মাঠের মাঝে রয়েছে, সেখান থেকে স্কোয়ার লেগ বা অফের বাউন্ডারি কিংবা থার্ড ম্যান বাউন্ডারি কিংবা লং অন,
যেরকম ডিস্টেন্স গ্যাদার করবে ঠিক তার পাশে 2 নম্বর পিচটা বা এইদিকে 3 নম্বর করবে পিচটা না, কিন্তু করবে না। কোনোদিনই না। সেক্ষেত্রে কি করতে হবে? এবং তাহলে আপনাদের এটা বলছি, এটা যেহেতু লং অন ছিল বলে এখানে অল্প 1 বিঘত দেখা গেছে। এবারে যদি যান স্কোয়ার লেগ বাউন্ডারি বা স্কোয়ার মানে তোমার দুদিকে যে চওড়া বাউন্ডারি যদি তুমি যাও, তাহলে তুমি কি দেখতে পাবে ওখানে দাগটা কিন্তু আরো বেশি পরিমাণে সেখানে কারণটা কি? তখন 7-8 ফুট পরিমাণে কিন্তু তখন সরে যায় তখন ওটা। ওটা কি হয়েছে, ওই যে রোপটা তৈরি করা হয়েছিল সেই উইকেটের Dimension-এর উপরে, ডাইমেনশনের উপরে, সেটা তো আর থাকছে না, না। কিন্তু দাগটা ছেকে যাচ্ছে। এবার দাগ থাকাটা স্বাভাবিক। এবার দাগটাকে বেস করে কেউ যদি মনে করে যে কোনো একজন ভারতীয় ক্রিকেটার ICC কে কন্ট্রোল করছে ম্যাচের মধ্যে, ডেভিড মিলার শটটা মেরেছেন, সূর্যকুমার যাদব রিফ্লেক্ট করে ক্যাচটা নিতে হয়তো 3.5 সেকেন্ড সময় নিয়েছে। ওই 3.5 সেকেন্ডের মধ্যে ও ম্যানিপুলেশন করে বিসিসিআই আর অন্যান্য পদাধিকারী লোকজন না, আর মিলার ওখানে মারবে কে জানতো? যিনি নিজে একজন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটটা খেলেছেন, 83 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি ওখানে গিয়ে আইসিসিকে ম্যানিপুলেট করবেন? না, এটা গেল এক। এবার আমরা আরেকটা কয়েকটা স্টিল দেখাচ্ছি। দেখুন, পাকিস্তানের ইমামুল হক তিনি ফিল্ড করছেন, তিনিও সম্ভবত লং অনই হবে, ফিল্ড করছেন। ওখানে দেখুন লাইনটা এই ছবির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ওপরে এই ছবিটা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওই ঘাসের দাগ রয়েছে। এটা সব ম্যাচে হয়। এটা সাকিব আল হাসানকে জিজ্ঞেস করুন, বলতে পারবে। এটা জিজ্ঞেস করুন মোহাম্মদুল্লাহ রিয়াদকে, জিজ্ঞেস করুন, বলতে পারবে। এরকম ভুলভাল ভিডিও করে গোটা দুনিয়াকে সামনে বাঙালি জাতিটাকে এইভাবে ছোট করবেন না। বাঙালি জাতিকে ছোট করলে আমরাও ছোট হয়ে যাই একদিক দিয়ে, এটা করবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মানে জুম্মায় 6 দিন হয়েছে এবং এসে তারা ক্রিকেট নিয়ে তাদের এত যে অদ্ভুত একটা ভারত বিদ্বেষী মনোভাব, অদ্ভুত একটা ভারত বিদ্বেষী মনোভাব, এবং অদ্ভুত এর একটা মধ্যে ভারত বিদ্বেষী যতটা মনোভাব। রাজনৈতিক, তার থেকে আমার তো মনে হয় যে আরো অন্যান্য কারণ অনেক বেশি রয়েছে, যেগুলো আলোচনা করলে ভিডিওতে বিপ বিপ পড়ে যাবে। আমার মনে হয় সে আলোচনা করতে যাওয়া উচিত না, কিন্তু সেটা স্পষ্টভাবে বলে দেওয়া যায়, ক্রিকেটের কোনো জ্ঞান নেই এবং একটা চূড়ান্ত হাস্যস্কর জায়গায় নিজেদেরকে নিয়ে চলে যাওয়াটা, এটা আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা সমগ্রভাবে বাঙালি জাতিটাকে ছোট করছে। খুব লজ্জা লাগে যে এমন একটা জাতি আমরা, যে এইভাবে আমরা নিজেদেরকে ছোট করছি, যে জাতিতে কবি নজরুল এক দেশে জন্মেছেন, একটা দিকে জন্মেছেন, আরেক দিকে তার কবর হয়েছে, মাঝখান দিয়ে চলে গেছে কাঁটা তার, কিন্তু মানুষের ভেতরে যে এত কাঁটা এবং তার ভেতরে যে কোনো রকম সম্প্রীতিমূলক মনোভাবই নেই, সেটা আমাদের কাছে খুব দুঃখজনক লাগছে। বরং যেভাবে ভারত ওভারে 24 রান চলে যাওয়ার পর, প্যাটেলের ওভারে 24 রান চলে যাওয়ার পর 30 বলে 30 লাগবে, সেই জায়গা থেকে কিভাবে ভারতের পেসাররা বলটাকে কন্ট্রোল করে, সুইংটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটাকে নিজের পকেটে আনলো। ক্রিকেটটা এখান থেকে শিখুন, হাউ টু প্লে ক্রিকেট। 24 বছর ধরে দুধের দাঁত ভাঙবে না, ক্রিকেট শিখবেন না। এই 30টা বল দেখুন কি করে বলটা করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, যারা সমালোচনা করছেন সূর্যকুমার যাদবের ক্যাচটা নিয়ে, তারা নিজের দলকে কেন সমালোচনা করছেন না? আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ প্রায় জেতার মতো পরিস্থিতিতে ছিল, সেখানে তাদের অধিনায়কের অদ্ভুত মন্তব্য নাজমুল হাসান শান্তর, যে যখন আমাদের 3 উইকেট চলে গেল আমরা জেতার কথা আশা ছেড়ে দিয়েছিলাম। মানেটা কি? তুমি জিতলে তো তুমি সেমিফাইনালে যেতে পারতে, তোমার কাছে তো সুযোগ ছিল, তুমি কেন সেটাকে মানে গ্যাদার করো? বোঝাচ্ছি জেতার জন্য ধক লাগে। তুমি নিজে জিততে পারছো না, তুমি তোমার জেতাটা একটা হ্যাবিট। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ডেকে আনছো, ভাঙাচোরা নিউজিল্যান্ডকে ডেকে আনছো, একটা টার্নিং ট্র্যাক তৈরি করছো, সেখানে টেস্ট ম্যাচ জিতছো, তারপর নিজেদের টাইগার্স আখ্যা পাচ্ছ, আর আইসিসি টুর্নামেন্টে গিয়ে তোমরা চোখ করছো। সাকিব আল হাসান লাস্ট 3টে আইসিসি টুর্নামেন্টে T20 ওয়ার্ল্ড কাপে একেবারে ব্যর্থ। সেটা নিয়ে যখন বীরেন্দ্র সেহবাগ সমালোচনা করলেন, সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে কে বীরেন্দ্র সেহবাগ, সেটা সাকিব আল হাসানকে বলার দরকার থাকে না। সাকিব আল হাসানকে আইসিসি ব্যান করেছিল যে বুকিদের সঙ্গে যোগাযোগের জন্য। বীরেন্দ্র সেহবাগের কলারে কোনোদিন এইরকম ধরনের কেউ তকমা দিতে পারেনি। বীরেন্দ্র সেহবাগ যতদিন খেলেছেন মাথা উঁচু করে কলার তুলে খেলে গিয়েছে। দুজন ভারতীয় না থাকলে তো বাংলাদেশ ক্রিকেটও হতো না, বাংলাদেশও হতো না। এক হচ্ছে ইন্দিরা গান্ধী আর দুই হচ্ছে জগমোহন ডালমিয়া। এটা গেল এক। ঠিক আছে, পরবর্তীকালে নয় অন্য কেউ এসে আর হেল্প করবে যদি কোনো বিপদে আপদে পড়ে, সেটা সমস্যা নয়। কারণ ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়, আমাদের আলাদা করে বাংলাদেশ সম্পর্কে বোঝার ব্যাপার নেই। কিন্তু কথা হচ্ছে জেতার জন্য ধক লাগে। একদমই তাই। জেতাটা একটা অভ্যাস, জেতাটা একটা প্র্যাকটিস, জেতার জন্য অনুশীলন করতে হয়।
সবাই জিততে পারে না, সমস্ত স্কিলফুল প্লেয়াররা চ্যাম্পিয়ন হয় না, চ্যাম্পিয়ন হয়ে জন্মাতে হয় এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা প্র্যাকটিস আছে, সেটা থেকে শিখতে হয় এবং সেই শেখাটা থেকেই মানুষ একজনকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বানায়, একজনকে মেসি বানায়, তাদেরকে আরাধনা করে। ভারতীয় ক্রিকেটে এমন কিছু ক্রিকেটার এখনো পর্যন্ত আছে যারা ক্রিকেটে সারা জীবন যতদিন ক্রিকেট থাকবে তাদের আরাধনা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের একজন। কি করে? ভারতবর্ষ মানে তো একটা পরাজিত জাতি, গোটা ইউরোপ তাই জানে। আমরা তো সমস্ত খেলাধুলায় আমরা জানতাম যে শুধু ভারত হারে। আমরা 90s ক্রিকেট দেখেছি বা 83 ক্রিকেটটা তো আমরা হাততে হাততে জিতেছি, কিন্তু ক্রিকেটে এইভাবে ভারতের উত্থান ভারতের কিন্তু একটা সমগ্র জাতির পরিবর্তনের, সমগ্র দেশের একটা পরিবর্তনের ইঙ্গিত দেয় যে আমরা শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য আসি না, আমরা জেতার জন্য আসি। এবং তুমি দেখো আজকে অলিম্পিক গেমসে ভারত কিন্তু শুধু অংশগ্রহণ করে না, এই যে সামনের অলিম্পিক গেমস আসছে সেখানেও কিন্তু ভারত বেশ কিছু পদক পাবে, বেশ কিছু পদক পাবে। এবং সামগ্রিকভাবে এই যে ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানে ঝুলিত হয়তো একটা পদক থাকবে, নাও থাকতে পারে। সেখানে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো পদক পায়নি, আগামী দিনে পাবে কিনা সন্দেহ আছে। আমার কথা হচ্ছে এই যে পরিবর্তনটা, এটা কিন্তু একদিনে হয়নি। কপি পেস্ট করতে হলে এখান থেকে করো। আমেরিকা জার্মানি থেকে তো শিখে লাভ নেই, দেশ তো একসঙ্গে স্বাধীন হয়েছিল, সেই তো 47-এর 15ই আগস্ট আর 14ই আগস্ট। তারপরে বাংলাদেশ যখন নিজেদের মধ্যে ঝামেলা হলো, তারপরে সেখান থেকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সেটা পরের কথা। কিন্তু ভারতবর্ষের এই অগ্রগতির কারণটা কি? ভারতবর্ষের অগ্রগতির কারণ হচ্ছে, দেখো ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যা, ভারতবর্ষে 140 কোটি জনসংখ্যা, সেখানে একটা বিশাল পরিমাণে পভার্টি আছে, কিন্তু যেখানে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টটা কিন্তু পৃথিবীর সঙ্গে কম্পিট করবে, ইউরোপের সঙ্গে কম্পিট করবে। যে ডেভেলপমেন্টের জায়গাটা আছে সেটা অর্থনৈতিক হতে পারে, টেকনোলজি হতে পারে, সমস্ত কিছুতে। এবারে ধরো পভার্টি নিয়ে তুমি আলোচনা করো, সেটা ডিফারেন্ট, কিন্তু উন্নয়নের জায়গাটা তো সেটা গোটা পৃথিবীকে পথ দেখাতে পারে। পৃথিবীর 7 জনের একজন ভারতীয়, এটা বিশাল সংখ্যা। এই যে সংখ্যাটা নিয়ে ভারতবর্ষের একটা তুমুল বিশ্বজয়ের একটা নজির ভারতবর্ষের ক্রিকেটে। আজকে তুমি দেখো, সিম্পল হয়ে ভাবছি, আইসিসি কে ভারত দখল করেছে, এটা বাংলাদেশিরা বলে, আইসিসি কে ভারত দখল করেছে। আজকে বিসিসিআই হচ্ছে পৃথিবীর যারা রিচেস্ট স্পোর্টস বডি অর্গানাইজেশনের মধ্যে তারা এগিয়ে, অনেকের থেকে এগিয়ে। আজকে আইপিএল চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কম্পিটিশন করছে অর্থনৈতিকভাবে। এটা গোটা পৃথিবীকে পথ দেখাচ্ছে যে ক্রিকেট ইজ এ গেম, ক্রিকেট ইজ এ গেম, এবং সেই গেমটা হচ্ছে পৃথিবীর একটা ইম্পর্টেন্ট গেম। 80-90 দশকের তারকারা, ক্রিকেটের তারকারা কিন্তু ফুটবল তারকারা চিনতো না, ডিয়েগো আর্মান্দো মারাদোনা, কপিল দেবকে চিনতো না। কিন্তু আজকে রজার ফেডেরার, আজকে লিওনেল মেসি, আজকের রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, বিরাট কোহলিকে ফলো করতে হবে কোনো রকম ভাবে তাদের, কারণ ব্র্যান্ডের কোয়ালিটিতে, এন্ডোজমেন্ট কোয়ালিটিতে উই আর দ্য সেম অফ দেম, আমরা তাদের সমতুল্য। তুমি আমাদেরকে পিছিয়ে দিতে পারো না ভাই। এই যে জায়গাটা ইন্ডিয়া ক্রিয়েট করেছে, গোটা পৃথিবীকে না টর্চ দিয়ে, গোটা পৃথিবীর ক্রিকেটকে টর্চ দিয়ে, আলো দিয়ে গোটা পৃথিবীর সামনে ভারত কিন্তু পথ দেখাচ্ছে। জঙ্গল পরিষ্কার করে বলছে পেছনে এই রাস্তা ধরে এসো। কেননা ক্রিকেট খেলাটা ছিল 9 দেশের খেলা, এখনো 9টা কি 10টা দেশই খেলে, 20টা দেশ নিয়ে খেলা হচ্ছে, সেটা ডিফারেন্ট। কিন্তু সেই খেলাটা দিয়ে যে এন্ডোজমেন্ট এবং ব্র্যান্ড ভ্যালুতে পৃথিবীর সেরা সেরা লিগ আর এর সঙ্গে যে কম্পিটিশন করা যায়, ভারত ছাড়া সম্ভব হতো না। আমি 3টে বিষয় ছোট্ট বলছি, বলো। আরে প্রশংসা করো। তুমি যেটা বলছো এখন ঠিক বলছো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি নিজে বলেছেন এই বিশ্বকাপের আগে আমাদের পরবর্তী আমাদের লক্ষ্য হলো পরবর্তী বিশ্বকাপের আগে। এটা হাস্যকর। প্রথম, সাকিব আল হাসান আপনাদের দেশের ক্রিকেট আইকন, তিনি প্রকাশ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমালোচনা করেন। তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছিলেন একবার, এই লিগ কবে শুরু হয়, কবে শেষ হয়, কবে ক্রীড়াসূচি তৈরি হয় কেউ জানে না। আরেকটা বলে দিই, 50 ওভারের বিশ্বকাপ থেকে T20 বিশ্বকাপ ভারত মোট 19টা ম্যাচ খেলেছে, ওখানে 11টা ফাইনাল নিয়ে, এখানে 8টা ফাইনাল নিয়ে। 19টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে হার। এবার এই যে বলে না যে ভারত যে আর একটা ম্যাচ ফাইনালে চোখ করেছিল, কানাডা ম্যাচটা হয়নি। এই যে ফাইনালে যে চোখ করেছিল বলে, ভারত আসলে চোখ করেনি, ভারত আসলে সবাইকে চোখ করায়। ক্রিকেট এটা খুব ইম্পর্টেন্ট। আমার অপোনেন্টের 3 উইকেট কখন ফেলতে হবে, তারপর আমার বোলিং প্যাটার্নটা কি হবে, আমার ব্যাটিং প্যাটার্নটা কি হবে, যাতে অপোনেন্ট বোলারটা হোপলেস হয়ে যায়। এইগুলো করেই ভারত কিন্তু দেখবে একটার পর একটা পৃথিবী শাসন করছে। কেন? এই কারণে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইজিলি ভারত পৌঁছে যায়, কেন? এই কারণে। বলে সেমিফাইনাল ফাইনাল খেলছে, চ্যাম্পিয়ন হচ্ছে, কেন? এই কারণে।
ভারত চোকার্স নয়, ভারত আসলে অপোনেন্টকে চোখ করিয়ে দেয়। শুধুমাত্র ফাইনালটাতে ছন্দ পতন করেছিল, চোখ টোক না। দেখো সাই, ওটা কি বলতো, ফ্র্যাকশন অফ এ মোমেন্ট, একটা দুটো ভুল সিদ্ধান্ত, রোহিত শর্মার আগে আউট হয়ে যাওয়া, তারপরে যে স্টেবিলিটি, বোলিং ডিপার্টমেন্টের একটুখানি সমস্যার জন্য এটা হচ্ছে, চোখ না। চোখ যেটা করেছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বোঝা যাচ্ছে 30 বলে 30 দরকার, ঘামছে। ওখানে দাঁড়িয়ে আরেকটা টিমের ভারতবর্ষের কোন ক্রিকেটার, আমি বলছি যদি প্যাটেল থাকতো, আরেকটা টিমের 7 উইকেট বাকি ছিল, তারা হেরেছে। 7 উইকেট কত বড় সাহস, মোহাম্মদ রিজওয়ান জাসপ্রীত বুমরাকে স্লগ সুইপ মারতে যাচ্ছে, মানে ভাবা যায়, মানে ক্লাস 8 ইংলিশে এমএ। হ্যাঁ, আহমেদাবাদে ওরকম বোল্ড হলো, তারপরেও শিক্ষা হয়নি, স্লগ সুইপ মারছে। কাকে মারছেন? জাসপ্রীত বুমরা, এই মুহূর্তে ওয়ার্ল্ড নম্বর 1। যখন ক্রিকেটটা শুধুমাত্র ব্যাটারদের 4 ছক্কার খেলা, তখন বল করতে না ওয়াসিম আকরামও ভয় পেবে। এই সময় যদি ক্রিকেট হতো, কারণ ক্রিকেট পিচটা তৈরি হয় শুধুমাত্র ব্যাটিং দেখবে বলে লোকে, সেখানে দাঁড়িয়ে একটা বোলার ম্যাচ কন্ট্রোল করে, তার নাম জসপ্রীত বুমরা। যোগ এত সোজা না, মানুষ দেখছে ওকে ক্রিকেটার হিসেবে, এটা আমাদের জীবন সার্থক। পৃথিবীতে আমি তো বলছিলাম না সকালে যে অনেক কিংবদন্তি পেসাররা এসছেন, জসপ্রীত বুমরা কি কেন, অনেক কিংবদন্তি ক্রিকেটার এসছে, বোলাররা এসছেন। সে জেফ টমসন হতে পারেন, ডেনিস লিলি হতে পারেন, ইমরান খান, কপিল দেব, গার্নার, তোমার ম্যালকম মার্শাল, তোমার ওয়াকার ইউনিস, অ্যালেন ডোনাল্ড, জাহির খান, আমি ধরে নিচ্ছি সব, শোয়েব আখতার ধরে নিচ্ছি, ইয়ান বোথাম সব ধরে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে 3টে ক্রিকেটার ডিফারেন্ট। বাকি সমস্ত পেসাররা মাসেল মেমোরি দিয়ে বল করে, রান আপ করতেন বা করেন, রান আপ, জাম্প, ডেলিভারি, 3টে তো জায়গা পেসারের মাসেল মেমোরি দিয়ে বল করে, এবং সেই মেমোরিটাকে ওরা ইউজ করে ওরা সুইং করায়, রিভার্স সুইং করায়, বা ইনসাইড কাট করছে, তোমার যা করছে করছে। 3টে বোলার পৃথিবীতে আমার দেখা, অন্তত যতটুকু ক্রিকেট বুঝি বা বুঝেছি বা ভালোবেসেছি, 3টে বোলার হচ্ছে এই গ্যালাক্সির বাইরে। একজন হচ্ছেন ওয়াসিম আকরাম, মাসেল মেমোরি দিয়ে বল করতেন না, মেমোরি দিয়ে বল করতেন। কার্টলে অ্যাম্ব্রোজ, দৌড় আর জাম্প পর্যন্ত মাসেল মেমোরি ছিল, ডেলিভারিটা ছিল নিজের মেমোরি, কি করবো আমি জানি। আর জসপ্রীত বুমরা, ওর রান আপ থেকে শুরু করে কোনো কিছুতে তোমার মনে হবে না যে প্র্যাকটিসিং। এবং আরেকটা জিনিস, শুভরাজি, এখানে একটা জিনিস অ্যাড করা ঠিক বললাম কিনা? ঠিক কথা। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করে, যে আমার মানে আমিও যতটুকু সাইপের মতোই যতটুকু ক্রিকেট দেখেছি টিভিতে বা যতটুকু সাংবাদিকতা করেছি, আমি 2টো পেস বোলার দেখেছি আজ পর্যন্ত যারা অহেতুক অ্যাগ্রেশন দেখিয়ে কিংবা ব্যাটসম্যানকে চমকে গিয়ে চোখে চোখ রেখে এতে সময় নষ্ট করেন না, ক্যালোরি নষ্ট করেন না। প্রথমজন কর্টনি ওয়ালশ, তার 500 উইকেট পেতে সমস্যা হয়নি তাতে। দ্বিতীয়জন জাসপ্রীত বুমরা। কর্টনি ওয়ালশের আজ পর্যন্ত কেরিয়ারে কোনো স্লেজিং নেই, উইকেট পেয়েছেন। জাসপ্রীত বুমরা কোনো ব্যাটসম্যানকে স্লেজিং করেন, উইকেট পেয়ে অ্যাগ্রেশন দেখিয়েছেন, সেলিব্রেট করেছেন, কিন্তু তার আগে মানে একটা বাউন্সার বা একটা বিমার দিয়ে বা একটা ইয়র্কার দিয়ে দেখিয়ে দিলাম বোজ। বা জাসপ্রীত বুমরা কোনোদিন ওই ফলো থ্রুতে বলারকে ব্যাটসম্যানকে মারা ছুড়ে অনিল কুম্বলে পর্যন্ত করেছেন, জাসপ্রীত বুমরা কোনোদিন ধারে কাছে যায়নি। ঠিক যেমন মুথাইয়া মুরলি ধরেন কোনোদিন কোনো ব্যাটসম্যানকে স্লেজ করেননি। তার কাছে নিজের অস্ত্রটাই এত শান দেওয়া অস্ত্র যে ওগুলো করার দরকার পড়ে না। আমি শুভরাজি তোমার এর সঙ্গে জসপ্রীত বুমরা নিয়ে আরেকটা জিনিস যোগ করবো। ধরো ভারতের পেস বোলিং এর একটা সাংঘাতিক বিপ্লব ঘটে যাওয়ার কারণ তো এমআরএফ পেস ফাউন্ডেশন, ডেনিস লিলি 90s সেই বিখ্যাত, যেখান থেকে ভারতবর্ষে পরবর্তীকালে পেস, আমাদের এই পিছে পেস হয় না, পেসার ওঠে না, অধিকাংশ কিংবদন্তি স্পিনার, ব্যাটাররা খুব ইজিলি স্পিন খেলতে পারে। আজও ব্যাটাররা দেখবে খুব ভালো স্পিন করে, লম্বা পায়ে কি করে খেলতে হয় ইন্ডিয়ান ব্যাটারদের শেখাতে হয় না, যে তুমি যতই স্পিন হোক। এই যে পরিবর্তন ঘটে যাওয়া, আমি তোমাকে বলছি একটা কথা, পৃথিবীর কোনো পেস বোলিং একাডেমি নেই যেখান থেকে জসপ্রীত বুমরা বানানো যায়। না না, ওটা 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 ডিফারেন্ট ক্লাস, ইউনিক। কারণ তুমি এইভাবে রান আপ করো, এইভাবে শর্ট জাম্প করো, এইভাবে ডেলিভারি করো, হবে না। কারণ ক্লাসিক্যাল ডেলিভারি যদি তুমি বলো, ক্রিকেটে যদি ক্লাসিক্যাল ডেলিভারি তুমি বলো, ডেনিস লিলি, ইমরান খান, কপি বুক, কি দেখতে, কি লাগছে, কি জাম্প, ঠিক আছে, এগুলো তুমি কপি করতে পারবে। কপিল দেবের ডেলিভারি তুমি কপি করতে পারবে, সুইংটা পারবেন, ডিফারেন্ট। সুইংটা তো জন্য প্র্যাকটিস করতে হবে, সেটা ডিফারেন্ট।
কিন্তু কথা হচ্ছে জাসপ্রীত বুমরার এভরিথিং, আমি তোমাকে বলছি শোনো, ওয়াসিম আকরামকে যেভাবে কপি করা যায় না, যেত না। 90 দশক 2000 দশক পর্যন্ত কোনো ব্যাটার নেই যারা টুপি খুলে কুর্নিশ করেছে ওয়াসিম আকরামকে। আর আজকের যুগের কোনো ব্যাটার নেই, তখন তো ব্যাটসম্যান ছিল, এখন ব্যাটার, এখনকার কোনো ব্যাটার নেই যে বা যিনি কুর্নিশ করবেন না এই জাসপ্রীত বুমরাকে। 99 সালে পাকিস্তান ভারতে এসেছিল টেস্ট সিরিজ খেলার জন্য, 3টে টেস্ট ম্যাচ ছিল, তো আমাদের বম্বে টেস্টটা শিবসেনা বানচাল করে দেয়, টেস্ট ম্যাচটা হয়নি। পিচ করে তারপরে হুম। কলকাতায় এসে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ ছিল, তো সেই সফরে 4টে টেস্ট ম্যাচ খেলা করা ছিল ভারত পাকিস্তান, 3টে হয়েছিল, তার মধ্যে 2টো দ্বিপাক্ষিক সিরিজের, একটা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের। এই দ্বিপাক্ষিক সিরিজের একটা টেস্ট ম্যাচে সম্ভবত চেন্নাই টেস্ট হবে, যেটা প্রথম টেস্ট ম্যাচ ছিল, সেখানে তখন রাহুল দ্রাবিড় তুমুল ফর্মে, রাহুল দ্রাবিড়কে ক্রমাগত একটা স্পেলে ক্রমাগত ওয়াসিম আকরাম তার ওভার দ্য উইকেট, মানে যেটা ডানহাতি বোলার ব্যাটসম্যানদের ক্ষেত্রে রাউন্ড দ্য উইকেট হয়, এসে বাইরে অ্যাওয়ে সিঙ্গার সুইং করে যাচ্ছেন রাহুল দ্রাবিড় অনবরত লেফট করে যাচ্ছেন। কোন একটা বল ইন সুইং মেরে দিলেন রাহুল দ্রাবিড়, বুঝতে পারলাম না, অফ স্টাম্পটা উড়ে গেল। রাহুল দ্রাবিড়কে ওয়াসিম আকরাম এরকম করে পরাস্ত করেছেন, এবং সেই সময়কার রাহুল দ্রাবিড় যিনি মানে মানে যে কোনো বলারের বলকে তিনি নামিয়ে দিতেন, এরকম যে কারণে তিনি নামিয়ে দিতেন, মাটিতে পুঁতে দিতে পারে, মাটিতে পুঁতে দিতেন। একদমই তাই। না, আমার এখানে একটা কথা আছে সাইদা, তুমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক কিছু বললে, একটা পয়েন্ট আমার মনে হয় অ্যাড করা উচিত, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানসিকতাও দরকার। প্রসেস আর ছাড়া হবে না। সেই মানসিকতা, আমরা দেখো ইন্ডিয়া কেন চ্যাম্পিয়ন, হুম কেন চ্যাম্পিয়ন আজকে, আমি আর সব্যরাজি আলোচনা করছি ওয়াসিম আকরাম নিয়ে। হুম সে তো সবসময় আমাদের বিরুদ্ধে দলে খেলেছে, আমরা তো মুখে রং মেখে খেলা দেখতাম। 2023 ওয়ার্ল্ড কাপ হারার পরে তো ঘাওয়া করে কেঁদেছি। পাকিস্তানের সঙ্গে যখন ইন্ডিয়ার খেলা হতো, আমরা তো ভাবতাম যে এই ওয়াসিম আকরামের এই বলটাতে আমাদের কোনো ব্যাটার 4-6 মারুক, কিন্তু চ্যাম্পিয়নকে না সম্মান করতে হয়তো সম্মান না করলে তুমি কখনো অ্যাডাপ্ট করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স ওয়াসিম আকরামকে কোচ করে, এই যে ইন্ডিয়া বল করছে, আমি তোমাকে বলি ইন্ডিয়া বল, সব্যরাজি আরেকটা কথা তোমার মানতে হবে, তুমি ক্রিকেট সাংঘাতিক বোঝো, আমি তোমাকে সম্মান করি ক্রিকেটের একটা জায়গায়। আমি আরেক কথা বলছি, পাকিস্তানি বোলার, পাকিস্তানে তো জীবনে ব্যাটার জন্মায়নি, একটা মিয়াদাদ বা কালেভদ্র, একটা ইনজামাম, এরকম ইউনুস খান বলো, মোহাম্মদ ইউসুফ, তারা কোনো ইনিংস কন্ট্রোল করতে পারতেন। ইনিংস কন্ট্রোল করার মতো 4টে ব্যাটার ছিল না পাকিস্তানে কখনো, যেটা ইন্ডিয়ায় বরাবরই ছিল। কিন্তু পাকিস্তানের খেলাটা কন্ট্রোল করতেন হচ্ছে ওদের বোলিং সাইড, সেটা 3টে পেসার হতে পারে, 2টো স্পিনার হতে পারে, তাদের যে কম্বিনেশন হতে পারে, এই কম্বিনেশনের উপরে আমি বলছি ইট ইজ শিফটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া। ইন্ডিয়ান বোলাররাও এখন ম্যাচ কন্ট্রোল করে, না করেছে তো এই ওয়ার্ল্ড কাপ, এখন নয়, ইদানিং বেশ কয়েক বছর, বলা যেতে পারে একটা দশক জুড়ে জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামি এই জুটিটা পৃথিবীর ব্যাটারদের কাছে আনপ্লেয়েবল। শামি চোটের কারণে হয়নি, ওর বললে তো আরো তো খেলাটাও তো সেমিফাইনাল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যেত, সেটা কথা নয়। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ান বোলাররা কিন্তু এখন কন্ট্রোল করে, যেটা পাকিস্তানের হাতে ছিল এক সময়। সবাই যেটা ভুল বলছে, একেবারে তাই, আমার তথ্য কথা বলছে 30 বলে 30, এটা তুমি, আমি যদি 90s ফিরে যাই, 2000 ফিরে যাই, তুমি বলো পৃথিবীর কোন দেশের বোলারদের হাতে দেবে, তুমি বল, তুমি পাকিস্তানি বোলারদের হাতে দিতে হবে। কিন্তু আজকে সেটা হবে না, আজকে সেটা ইন্ডিয়ান বোলাররা পারবে, করবে, করে দেখাবে, দেখবে। একদমই তাই। আমি এই জন্য এই কথাটা বলছেন যে মানসিকতা, তোমরা যে কথা বলছো তোমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের শ্রেষ্ঠ বোলার নিয়ে, আর যে বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, সেই বাংলাদেশের সমর্থকরা রাত জেগে বড় পর্দায় বসে ম্যাচ দেখছেন কখন বিরাট কোহলি আউট হবেন। বিরাট কোহলি আউট হয়েছেন, উৎসব চলছে। সূর্যকুমারের ক্যাচটা ধরার আগে অবধি সবাই ভেবেছেন 6 হবে, সেই 6 ভেবে সবাই আনন্দ করছেন, তাদেরই মিডিয়া দেখা যাচ্ছে। এখানে একটা কথা বলি, যেটুকু দেখলেন বিরাট কোহলিকে যেটুকু দেখলেন, বা বিরাট কোহলিকে যত বছর দেখলেন, আপনাদের ক্রিকেটে দেখার এটুকুই প্রাপ্তি, যেভাবে মানুষ তাজমহল দেখে, আর কিচ্ছু নয়। সচিন তেন্ডুলকরকে যারা দেখেছে ওইটুকুই প্রাপ্তি। বিরাট কোহলিকে যতটুকু দেখলেন এটুকুই প্রাপ্তি। আর ব্রায়ান লারাকে যারা দেখেছেন, সেটা তার প্রাপ্তি। সভ্য অবশ্যই অবশ্যই। যারা ইনজামামুল হককে দেখেছেন যে ব্যাট করছে, প্রাপ্তি। স্টেপ আউট করে সৌরভ গাঙ্গুলিকে দেখেছেন 6 মারছে, এটাই প্রাপ্তি। আর আপনি ভাবছেন বিরাট কখন আউট হবে, তাহলে ক্রিকেটটাই কিন্তু ভালোবাসেন না। একদমই তাই। আর বাংলাদেশের মানুষদের জন্য একটা বড় শিক্ষা কিন্তু আফগানিস্তান দিয়ে গেছে। আফগানিস্তানের খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছেন যে যদি আমার প্রতিবেশী
সে যদি শক্তিশালী হয় তাকে কীভাবে ব্যবহার করতে হয়, তার থেকে কীভাবে সাহায্য নিয়ে নিজেকে শক্তিশালী করা যায়। এমন নয় যে আমার পাশের বাড়ির মানুষটা শক্তিশালী বলে তার বাড়িতে প্রত্যেকদিন আবর্জনা ফেলবো আর সে আমায় এসে দরকারে হেল্প করবে। দেখো, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক সমীকরণ কোনোদিন ভালো নয়, এবং এটা অনেকটা এই কারণে যে আফগানিস্তান প্রো পাকিস্তান বলে, প্রো ইন্ডিয়া বলে এটা আরো বেশি। কিন্তু আফগানিস্তান ক্রিকেটের উন্নতির পিছনে দুজন পাকিস্তানি ক্রিকেটার বিশাল বড় অবদান রয়েছে। একজন হচ্ছেন ইনামুল হক, একজন হচ্ছেন ইউনুস খান। এরা গিয়ে একটা সময় গিয়ে ওখানে ক্যাম্প করতেন কাবুলে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আর্থিক চুক্তি ছিল, এবং পরবর্তী সময় বিসিসিআই প্রচুর সাহায্য করে। সেটা একটা সময় পর্যন্ত রৌনক কাউকে সাহায্য করা যায়, তো তারপর নিজেকে কি করে তৈরি করবে, নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। 2015 বিশ্বকাপে আফগানিস্তান একটাও ম্যাচ জেতেনি। 2019 বিশ্বকাপে আফগানিস্তান একটা ম্যাচ জিতেছিল। 2023 যে বিশ্বকাপ হলো সেখানে আফগানিস্তান কটা ম্যাচ জিতেছিল, কাদের কাদের হারিয়েছিল? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মধ্যে 3টে দলকে হারিয়েছিল। তার মধ্যে 2টো দল সেমিফাইনাল খেলেছে, পাকিস্তানকে হারিয়েছিল। এবার বিশ্বকাপে নিউজিল্যান্ডকে 100 রান করতে দেয়নি। যদি নিজেদের মাথা ঠিক রাখতে পারতো তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ফাইট দিতে পারতো। এই শুধু তো একমাত্র তো রাশিদ খান নন, রাশিদ খানকে দেখে তো মানে হচ্ছে না, মানে টিমটা তো খেলছে না। ডোয়েন ব্রাভো রয়েছেন, অজয় জাডেজা রয়েছেন, জনাথন ট্রট রয়েছেন, অনেকে রয়েছেন। যদি সেদিনের উইকেটটা যদি একটু প্লেয়েবল উইকেট হতো তাহলে হয়তো ইকুয়েশনটা অন্যরকম হতেই পারতো। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তোমরা তোমাদের ক্রিকেটটাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট ক্রিকেট বোর্ড, এবং সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, বন্ধুত্ব রয়েছে। তারা কিন্তু বীতশ্রদ্ধ তাদের দেশের ক্রিকেটার, তাদের দেশের ক্রিকেট বোর্ড কর্তা, তাদের বসে ক্রিকেট বোর্ড নীতি। চন্দ্রিকা হাতুরে সিংহে শ্রীলঙ্কা টিমে কলকে পেত না, তুমি তাকে জামাই আদর করে নিয়ে আসছো কেন? পৃথিবীতে আর কোনো প্লেয়ার নেই? চন্দ্রিকা হাতুরে সিংহে তোমায় কি সাফল্যটা? আমি একটা জিনিস বলছি, 2019 বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেই টিমটাই তো ব্যাকআপ দেবে আজকে। খেলবে তো ভারত, তো খেলবে তার বিরুদ্ধে। সেই টিমটা কোথায়? আঙুলটা নিজেদের দিকে তুলুন। আমাদের ভারতীয় ক্রিকেটে একটার পর একটা, এই যে সবার আগে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে বিরাট কোহলিকে, ও যখন দাঁড়িয়ে বলছে আমি ক্রিকেটকে ছাড়ছি বা টি-20 ক্রিকেটকে ছাড়ছি, তখন একটা কথা বলেছেন যে এবারে নতুনদের সুযোগ দিতে হবে, পরবর্তী প্রজন্মের সুযোগ দিতে হবে। এই জিনিসটা না হলে গ্যালারিতে বসে হাততালি দেবে, কলা দেখাবে, লিজেন্ডকে মাথা নিচু করে বেরোতে হবে। তুমি কখনো দেখেছো সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিএস লক্ষ্মণ, এনার মতো এনাদের মধ্যে লেজেন্ডরা, কিন্তু পরবর্তী সময় বিরাট কোহলি কখনো বলেছেন যে আমি অস্ট্রেলিয়ার ট্যুর খেলবো না, আমি দক্ষিণ আফ্রিকার ট্যুর খেলবো না, আমি ইংল্যান্ড ট্যুরের টেস্ট খেলবো না, আমার এই নিগেল রয়েছে, এই চোট রয়েছে, এই হ্যামস্ট্রিং ইনজুরি? সাকিব আল হাসান তার কেরিয়ারে অধিকাংশ বিদেশ সফরগুলো খেলেননি। মুশফিকুর রহিম খেলেননি। কেন খেলেননি? তারা তো দেশের আইকন ক্রিকেটার, তারা কেন খেলেননি? তারা কেন লিড করেননি নিজের দেশকে? আর আমাদের বিরাট কোহলি, তার কারণ তারা ভয় পান। শুনুন, বিরাট কোহলি যেটা করে, ঢ্যাপঢ্যাপে পিছে রান করে, শুনুন, বিরাট কোহলি যেটা করে, বাংলাদেশ সিরিজ খেলে না। ওয়েস্ট ইন্ডিজ ইমিডিয়েট সময় দুর্বল বলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা খেলে না। যেদিন সাউথ আফ্রিকা হবে আর অস্ট্রেলিয়া হবে, ইংল্যান্ড হবে, সেদিন বলবে আমার নামটা আগে লিখুন। এবং আমি তোমাকে এও বলে দিচ্ছি যে বিরাট কোহলি, রোহিত শর্মার জাস্ট এটা নয় যে আবেগের বশবর্তী হয়ে টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন। এটা একটা লং টার্ম প্ল্যানিং রয়েছে। লং টার্ম প্ল্যানিংটা এটাই, যদি খুব ভুল না বলে থাকি, তাহলে পরের বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত এই নিয়ে 2বার ফাইনাল খেলেছে, পরপর 2বার। ওটা হাতে চাই। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ, এবং তার থেকেও বড় কথা 2027 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এটা কিন্তু রোহিতের কেরিয়ারে এখনো অধরা। রোহিত তখন অ্যাপ্রোচিং 40। রোহিত কতটা পারবেন এখনই বলতে পারছেন, তার কোচও বলতে পারছেন না, কিন্তু রোহিত চেষ্টা করে কিন্তু দেখবেন। এবং বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন, আমার ধারণা বিরাট কোহলি যদি বলেন, যতক্ষণ না বলছেন আমাকে বাদ দাও, ততক্ষণ তাকে বাদ দেওয়ার না বিসিসিআই প্রেসিডেন্টের ক্ষমতা আছে, না সিলেকশন কমিটির চেয়ারম্যানের। আর একটা জিনিস বলে আমি শেষ করবো না, যদি একটু সময় দাও। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে নাকি ভারতের একটা রেলপথ যাবে, এবং সেটা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দিল্লিতে কথাবার্তা বলেছেন। একটা তো আছে, একটা তো যায় আমাদের, সেটা কলকাতা থেকে যায়, বাংলাদেশ থেকেও আসে, দুটো ট্রেন যাতায়াত করে। কিন্তু এটা নাকি যাবে, ট্রেনটা শুধু ঢাকা পর্যন্ত না, এটা ট্রেনটা যাবে হচ্ছে তোমার
ত্রিপুরা পর্যন্ত, এবং সেটা শর্টকাট হয় নাকি, যেতে সময় লাগতো 1-2 দিন নাকি যেতে সময় লাগতো, নর্থ দিক ঘুরে সেটা এখান থেকে সোজা যাবে বলে এরকম একটা চুক্তি বোধহয় করেছে। সেটা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বা এরকম একটা বিষয়। ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপটাকে একটু খবর নেবেন, সেখানেও এই দেশের কাঁটাতারগুলো না মানে আছে, পাসপোর্ট লাগে, সবই লাগে, কাঁটাতারের মানে আছে, কিন্তু তার থেকে বড় না মানুষের সুবিধা। ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে ইউরোপের যে দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ছিল একটা সময়, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী জুড়ে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তার আগে যে সমস্ত যুদ্ধ বিধ্বস্ত হয়ে আজকে তারা বুঝতে পেরেছে যে এই হিংসা দিয়ে গোটা পৃথিবী চলবে না। আর ভারত আর বাংলাদেশের জীবনে যুদ্ধ হয়নি, হবেও না, বরং বাংলাদেশ আর ভারতের বন্ধু দেশ। সুতরাং এই সমস্ত ছোট মন মানসিকতাগুলোকে বাদ দিয়ে যদি বর্ডার অ্যাঙ্গেলে যদি সমস্ত কিছু দেখা যায়, নিজের দেশ নিজের থাকবে, যার দেশ তার থাকবে, কোনো সাথে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে মানুষের সুবিধা, মানুষের জীবনযাপন। আসলে এই কাঁটাতার বা কোনো কিছু না থাকে না, মানুষের সংস্কৃতি, মানবতা এবং মানব সভ্যতার ইতিহাসই অগ্রগতিতে যায়, সামনে এগিয়ে যায়। আপনি আমি কেউ থাকবো না, কবরে বা চিতাতে সবারই জীবন ভস্মীভূত হবে বা শেষ হয়ে যাবে। সুতরাং মানবতা যতদিন থাকবে ততদিন সব ঠিক থাকবে, এসব কি কোনো লাভ নেই, এটুকুই বলার। একদমই তাই। মানে টপিকটা এমন না সাহেবদা, আমরা আগেও যখন বলেছি কথা হতেই থাকে, কারণ আমাদের নিজেদেরও একটা খারাপ লাগা তো থাকে। পাশেই বাংলাদেশ, আর সেখানেই একই ভাষার মানুষ, তারা আমাদেরই বিরুদ্ধে বলে নিজেরা বিশ্বজয়ের চেষ্টা করে। এভাবে কোনো বিশ্বজয় করা যায় না। বিশ্বজয় কীভাবে করতে হয় জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, বিরাট কোহলিরা দেখিয়ে দিয়েছেন, অক্ষর প্যাটেলরা দেখিয়ে দিয়েছেন, এমনকি অর্শদীপ সিং, যিনি এশিয়ান কাপে একসময় দেশের কাছে খারাপ চোখে চলে এসেছিলেন, সেও কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার হয়ে দেখিয়ে দিয়েছেন। তো ভাবুন, প্র্যাকটিস করুন এবং প্রশ্ন অবশ্যই তুলুন। তবে এই এক্সট্রা টাইম বাংলা বা ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বিরাট কোহলি, বীরেন্দ্র সেহবাগ নয়, প্রশ্নটা নিজেদের দিকে তুলুন, নিজেদের ক্রিকেট বোর্ডের দিকে তুলুন। ভালোটা আপনারই হবে, লাভটাও আপনারাই পাবেন, ফলটাও আপনাদের। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এক্সট্রা টাইমের ইউটিউব চ্যানেল এবং আমাদের এক্সট্রা টাইমের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আপনাদেরও যদি কিছু মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এভাবেই কিন্তু আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।